এখন 10 মিনিটের বিরতি। আপনাকে খুঁজছি। That's right. Radha Pyari Gokule Gopini Patale Chile Mago Hoye Bhadra Kali Patale Chile কৈলাসে ভবানী 30 বছর আগে কালী ঘাটে কালে 30 বছর ধরে এক্সট্রা কৈলাসে ভবানী বৃন্দাবন রাধা প্যারি গোকুলে গোপিনী কালেতে ছিলে মাগো হয়ে ভদ্র মা
দেবতা করেছে আমার এই ব্যাগে না ওর অনেক রকম ছবি আছে লাগলে বলবেন দেবতা করেছে না, না। পূজা আমাকে না। দিয়ে নর আমি extra। 30 বছর ধরে এক্সট্রা এই যে দাদা, খবর পেয়েছেন? প্যারিসে গণহত্যা করেছেন? না ভাই আজকাল আমি জামা কাপড় ছাড়া কিছুই পরি না। চলছে চতুর্দিকে ধর্মের নামে। খুব খারাপ তাই না বস? আরে খারাপ না, কি বলছেন আপনি? এই তো বাংলাদেশে এতগুলো লোককে খুন করলো, ভারতে কাল আনেছে কি নৃশংসভাবে মারলো, আবার এখন বলছে কোন ধর্মের লোক কি খাবে সেটাও ওরা ঠিক করে দেবে। হ্যাঁ, দেখো ভাই যত মত তত পথ। না, রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলে কোনো লাভ নেই দাদা, ওইসব কথা বলে কিচ্ছু লাভ নেই। ধর্মের নামে খুনোখুনি সে যুগেও হয়েছে, এ যুগেও হচ্ছে, কিছু পাল্টাবে না। আরে দাদা এই ইতিহাস ইতিহাস পড়ুন, বুঝলেন? আগুন আছে? আমি নেশা করি। হ্যাঁ তুমি নেশা করো না? তুমি তাহলে কি করে বুঝবে জগৎটা চলছে কিনা? মানে আরে জগৎটা নেশায় চলছে, বিচিত্র সব নেশা। শোনো বাবা, জল কখনো জলকে খায় না। মানে আপনার কথা মানে করে কি বুঝতে পারছি না। নৈশব্দ একদিন শব্দের খাবে, কে বলেছে জানো? এইসব তো কোনো বইতে নেই। পাখি কি শুধু অন্যকে শোনাবার জন্যই গান গায়? দু একটা নিজের জন্যও গায়। মানে বোঝো? না দাদা, মানুষকে মেলাতে গিয়ে কত মানুষ মরে গেছে, কত মানুষ মরে যাচ্ছে, মরে যাবে কত। তাই বলে কি জল কখনো জলের ধর্ম ত্যাগ করে পরস্পরকে খাবে? বলো খাবে কি? মৃত্যুর নৈশব্দ জীবনের সব শব্দের থামিয়ে দিয়ে যাবে একদিন। তাই বলে কি ভুলে যাব আমরা শব্দের ব্যবহার? প্রতিরোধ কথা মৃতের কথা বলো পাখি, আজ জন্ম গিয়ে যাব শুধু অন্যকে সুখী করা কিংবা দোষ দেওয়ার গান? হ্যাঁ, আমার নিজস্ব একটা গান, আমার নিজস্ব একটা কথা আমি কোনোদিন বলবো না। কি করছে? প্যারিসের গণহত্যার কথা বলবো? হ্যাঁ, বলো পাখি বলো, এমন এমন কোন গান, কত সব মাতাল ফাতাল সকালবেলা। এমন কোন কথা আছে? কোনো আছে পাখি? পাখি বলে যাও, পাখি বলে যেও না, পাখি আমায় বলে যাও। এমন এমন একটা নিজস্ব আমার গান, নিজস্ব কথা আছে যাতে সুন্দর আছে, সত্যি আছে। পাখি পাখি বলে যাও না, আমায় বলে যাও পাখি, আমায় 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 বলে যাও পাখি। পাখি তুমি কার সাথে কথা বলছো? কেউ তো নেই। হ্যাঁ? ও, হিন্দি শুটিং শেষ না? ও, দেখা হয়ে গেছে। আচ্ছা, আমার তো সেই কবে টাকা হয়ে গেছে, আর কেউ কল টাইম দেয় না। চ চ বসন পড়ো মাগো মাগো মা, মা আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়বো, আমি তোমায় ছাড়বো না।
ছাগলের মধ্যে বাঘের বাচ্চার গল্পটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে গিরিশ বাবু। সাংঘাতিক ওর কথা, ওই কথায় ঘর সংসার তুচ্ছ হয়ে যায়। আমিও থিয়েটার করা ছেড়ে দেব, বুঝলে নরেন? ভাবছি এখানেই করে থাকবো। ঠাকুর আপনাকে থিয়েটার ছাড়তে বারণ করেছেন গিরিশবাবু, বলেছেন ওতে লোক শিক্ষা হয়। পরমহংসকে ত্যাগ করা কঠিন, বুঝলেন গিরিশ বাবু? আমি অনেক যুক্তি দিয়ে ভেবে দেখেছি, অনেকবার ওনাকে পরীক্ষাও করেছি। আমার মনে হয় এই যুগে বুদ্ধ চৈতন্যের পর পরমহংস ধর্মের শেষ আশ্রয়, তাই তাকে আশ্রয় করা ছাড়া আমাদের অন্য কোনো গতি নেই বোধহয়। কিন্তু ঠাকুরের যে শরীর খারাপ, তা কি করলে শ্রীমৎ? মহেন্দ্র ডাক্তারকে খবর দেয়া হয়েছে। আচ্ছা, আপনার পরমহংসের সেই পদর গল্প মনে আছে গিরিশ বাবু? সেই যে পদ, মন্দিরে বিগ্রহ নেই, মার্জনা করা হয়নি, সে শুধুই এক পাশে দাঁড়িয়ে সাপ দেখে চলেছে। তবে কি আমরা সকলে সেই পদ কেবল সময় নষ্ট করছি মাত্র? না না না, আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। তা কি করতে চাও তুমি? জানি না গিরিশ বাবু, জানি না, শুধু জানি আমাকে যেতে হবে। চড়ুই বেটি, চড়ুই বেটি। চলুন চলুন, ওই যে মহেন্দ্র ডাক্তার আসছে, চলুন চলুন। চলো নরেন। সারদাদি, ও এসেছিস? বলছি এখন কেমন আছেন উনি? ঘরে একা চুপ করে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছেন না। আচ্ছা, এই খাবারটা ওনাকে দিয়ে আয় তো চুপি চুপি। ঠিক আছে। আসুন, বলিস আমি পাঠিয়েছি, কেমন? আচ্ছা চলি। সারদাদি, তোমাকে একটা কথা বলার ছিল। কি বল? শুনছি সিরিয়ালটা নাকি বন্ধ হয়ে যাবে। কে বললো? ওই টেন্টি সিরিয়ালটা বলা বলি করছিল যে। যা নিজের কাজ কর, বন্ধ হলে হবে, তুই কি করবি? না দাঁড়া দাঁড়া দাঁড়া, গোপালের মাকে এই টাকাটা দিয়ে দিস তো। আর আমারটা? তোর আবার কি? তুমি যে কালকে দেবে বললে। ও মাথার দাম, হ্যাঁ, ওই আর কি। যে নেশা করিস। এনে সাবধান। तूने मारी एंट्री यार, दिल में बजी घंटी यार, टंग टंग टंग, ओए दिल की सुन कमेंट्री यार, प्यार की गारंटी यार, टंग टंग टंग, ओए तूने मारी एंट्री यार, दिल में बजी घंटी यार। সারদাদি, সারদাদি, ঠাকুর খাবার নেননি। নেননি? তুই বলেছিলি আমি পাঠিয়েছি? বলেছি। কি বললি? বললে আমার এখন কিছু খেতে নেই গো, আমি যে এখন শ্মশান চড়া হয়ে আছি গো, শ্মশান চড়া। শ্মশান চড়া মানে? শুনছি রামকৃষ্ণ পাঠের জন্য নতুন লুক টেস্ট হবে। তার মানে এই ঠাকুর করা বাদ দেবে, তাই তো? হ্যাঁ, ঠাকুরকে দিয়ে সিন করানো যাচ্ছে না, তাছাড়া সারদা দিনের প্রচুর প্রবলেম। সারদা দি নাকি চ্যানেলকে জানিয়েছেন এই রামকৃষ্ণ ছাড়া উনি পাঠ করবেন না। কেন কেন? আমাদের ঠাকুরের সঙ্গে ওই সারদাদির কেমিস্ট্রি কি? ও বাবা, সে অনেক কেস। এই তোমরা এখানে গুলতানি মারতে এসছো না কাজ করতে এসছো? যাও ফ্লোরে যাও, স্যার ডাকছে। এই পচা, হ্যাঁ শোন, কি হয়েছে? এদিকে আয় না। হ্যাঁ বলো। শেখ খাবি? দাও, এই জন্য দাও। বেশি দেরি করবি না, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে। পাঠ পাঠ কিছু করে না, সাধু খালি চলে আসবে বাঞ্চোত।
কিছু না। কিছু না? দিনের মধ্যে ওই রকম উল্টো পাল্টা করছে, বাপ মনে পড়ছে না। কিছু তো একটা হয়েছে। কিছু না, কিছু না। একটা ভাব আসে, একটা ঘোর আসে মাঝে মধ্যে, তখন ভিতর বাহির সব একাকার হয়ে যায়। ঠাকুরের সেই ভাব উন্মাদের দশা, বুঝলে না? হাসবেন না। ভালো অভিনেতা যারা, তাদেরও তো এরকমই হওয়ার কথা, তাই না? ভিতর বাহির এক। আমরা খারাপ অভিনেতা, তাই ছানা কেটে যায়, পারি না ধরে রাখতে সেই ভাব উন্মাদ দশাটারে বেশিক্ষণ। আপনার কি শরীর খারাপ? এবার রিটায়ার করা উচিত কোথায়। দেহপট শনে নট সকলই হারায়। তা সেই দেহটাই যদি আর না থাকে, তাহলে মনটারে আর রাখি কোথায় বেঁধে? দেহটাই হলো খুঁট, যেখানে মনটা বাঁধা পড়ে থাকে। কিন্তু কিন্তু খেতে হবে তো, খাবো কি? তাই মেথরেরা যেমন মাথায় করে কুয়ের টিন বয়ে নিয়ে যায়, শত দুর্গন্ধ সত্ত্বেও বয়ে নিয়ে চলে পচন জঞ্জাল, তেমনি আমার মতো অভিনেতারা, বুঝলে বুঝলে বাবা, অভিনয় শিল্পের যোগ্য আমি নই। হ্যাঁ, তবু ম্যাথরের সেই কুয়ের টিনটার মতোই বয়ে নিয়ে চলেছি আমার এই চরিত্রটা। এই কি অভিনয়, এই কি শিল্প, বলো বলো তুমি। কতবার ভাবি যে এইসব আমি ছেড়ে দেবো, জানো ভাবি, আমি ছেড়ে চলে যাব এইসব শিল্প চর্চা অভিনয় এইসব থেকে অনেক অনেক দূরে, কিন্তু পারি না। কি এক অদ্ভুত এক ঘোর লাগা নিশির ডাকে বারে বারে ফিরে ফিরে আসি এই কুয়ের টিন বয়ে নিয়ে যাওয়ার জীবনটার ভিতর। বলো বলো সারদা, বলো এটা কি অভিনয়, এটা কি শিল্প, এই কি অভিনয়? আজ আপনি শ্মশান থেকে এসেছেন, বলেননি তো? তুমি শ্মশানে যেও না সারদা, আমি মরে গেলেও না। কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, যেমন আছো তুমি তেমনি থেকো, বিধবার বেশ করবে না, নইলে লোকে হাসবে, তাই না? আমাকে বিয়ে করাটা আপনার ভুল হয়েছে। তখন তোমার কতই বা বয়স,
একেবারে ছেলের মানুষ। আর আমি আমি তখন এক দমরা উন্মাদ। মনে আছে তোমার? হ্যাঁ, সেজন্যই অনেক ভুল হয়ে গেছে। আজকের বয়স, আজকের অভিজ্ঞতা হলে হয়তো। কেন তুমি আমাকে আমাকে এখানে নিয়ে এলে এই চরিত্রে অভিনয় করার জন্য? কি বলছেন আপনি? হ্যাঁ সরদা, কেন তুমি চ্যানেলকে জানালে যে আমাকে ছাড়া তুমি তুমি অভিনয় করতে পারবে না? তুমি তো জানো যে তোমার বাজার দরের জন্য, তোমার নামের জন্য ওরা আমাকে নিতে বাধ্য হয়। নইলে নইলে আমাকে তো কেউ চায় না। হ্যাঁ, জানো না? জানো তো, সবই তো জানো। কেন বলো দয়া, কেন বলো? দেখছো না প্রেমহীন দয়া কি করু হাস্যকর, কি ভয়ঙ্কর, কি করুন। দাঁড়ান, আমি ওদের কাশির ওষুধ আনতে বলছি। না না না, থাক থাক, গলাটা বড় ব্যথা করে। মনে হয় ঠাকুরের মতোই আমারও বোধহয় গলায় ক্যান্সার হলো। এখন আমি আপনার থেকে অনেক দূরের সংসারে বলছি। আমার স্বামী হয়তো অনেকটাই উদার, তবু এ কথা সত্যি, আপনার নিত্যদিনের সেবা করতে চাইলেও আমি আজ করতে পারবো না। সুতরাং বাঁচতে চাইলে ইমিডিয়েট ভালো ডাক্তার দেখান। আরে টাকা জমান, টাকা টাকা টাকা। আচ্ছা, আপনি কি এখনো সেরকমই থাকবেন? হ্যাঁ, একদিন এই অভাবের জন্য আমাদের সংসারটা ভেঙে গেছে আমাদের সংসারটা, মনে নেই? শুধু অভাব সারদা। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আপনার অ্যাকাউন্ট নাম্বার কি চাই? আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আমি টাকা পাঠাবো। অ্যাকাউন্ট নাম্বার? কি আপনার কাশি থেকে রক্ত পড়ছে যে, এবার আমি কি করি? নরেন, মাস্টার, রাখাল, গিরিশ। আপনি আমাকে মার্জনা করবেন ঠাকুর। আমি না বুঝে অনেক এলোমেলো কথা বলে ফেলেছি ঠাকুর। যাবে, যাবে গো, যাবে যাবে। কেন কথা বলা যাবে না নরেন? আজ আমি কল্পতরু হয়েছি। কল্পতরু? আমরা সাধারণ মানুষ, কল্পতরুর মানে কি ঠাকুর? যা কিছু চাইবে আমার কাছে যদি সব পাতি। ওই যে বিকেলে যেমন সূর্যদেব সূর্যাস্তের আগে যেমন কল্পতরু হয়, যখন যখন তিনি সকলকে ডেকে বলেন, ওগো ওগো কে আছো তোমরা, এসো এসো গো, নিয়ে যাও দিনমানের এই
আপনার মেডিক্লেম করা আছে? রামকৃষ্ণদা, আপনাকে ভিতরে ডাকছে স্যার। আর নরেন্দা, আপনি পরের সিনের জন্য রেডি হন। চলুন, চলে আসুন। সেই গানটা নরেন, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। তোমারে করিয়াছি যখন জীবনেরও ধ্রুব তারা। সমুদ্রে আর কবু হব না গো পথ হারা। যেথা আমি যাই না তো তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না তো তুমি প্রকাশিত থাকো। ওই যে নতুন রামকৃষ্ণের জন্য যে ছেলেটি এসেছে, হ্যাঁ, তুমি তার লুক টেস্টটা করো, আমি ওই নরেনের একা শটগুলো নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার। স্যার বলছি স্যার, আমি স্যার কি করবো এখন? স্যার আমি তো কোনো ডিসিশনই নিতে পারছি না স্যার। শুনুন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বুদ্ধ, চৈতন্য, তা সে যত মহৎ বা মহত্তর মনীষী হন না কেন, আমরা তাদের তখনই মনে রাখি যতক্ষণ আমরা তাদের আমাদের ব্যবসার কাজে লাগাই। সে হতে পারে আমাদের চ্যানেলের সাথে কিংবা ইন্ডাস্ট্রির সাথে। সুতরাং গো অ্যাহেড। হ্যাঁ, স্যার বলছি স্যার, রামকৃষ্ণ ভাষ্যের বিবেকানন্দের যে প্লটটা আমাদের হাতে আছে স্যার, সেটা তো একটা ফেলে দিন প্লটটা। ওকে স্যার। স্যার বলছি, এই যে রামকৃষ্ণ ভাষ্যের বিবেকানন্দ, এই যে স্টোরি লাইনটা, এই স্টোরি লাইনের যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে মতানৈক্য, সেগুলো স্যার তো এখন হয়নি স্যার। শুনুন, ইতিহাসটা আমাদের উপরেই ছেড়ে দিন। প্লট কি হবে না হবে, সিন কি যাবে, এই তো আপনার দেখার কথা নয়। ওকে স্যার, ওকে। আর এসব কি কোর সব আর্টিস্ট নিয়েছে না? আর এসব কি কম্পোজিশন হয়েছে? স্যার 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 এক মিনিট একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। স্যার বলছি স্যার, এত কম বাজেটে এর চেয়ে ভালো কিছু বানানো যায় না স্যার। তাহলে আপনি প্রোডাকশন কন্ট্রোলের সঙ্গে কথা বলুন। না দেখুন, এই বাজেটটা কম বলেই কিন্তু আপনাকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আপনি কালকে একটা নতুন ডিরেক্টর দেখে নিন, আমি ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সেসব পরে কথা বলা যাবে। বাই দ্য ওয়ে, হ্যাঁ স্যার। যে নতুন ছেলেটাকে পাঠিয়েছি, ওর লুক টেস্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার, হয়ে গেছে। তাহলে শুনুন, হ্যাঁ স্যার। এখন থেকে রামকৃষ্ণের যা সিন আসবে হ্যাঁ, সবই নতুন ছেলেটাকে দিয়ে শুট করুন। ওকে স্যার, ওকে। আর ওই পুরনো লোকটাকে, ওই যে বুড়ো হাবড়া লোকটাকে, হ্যাঁ, ওকে ব্যাকআপ করে দিন, ওকে বলে দিন ওকে আর অভিনয় করতে হবে না। ওকে স্যার, ওকে। বাই দ্য ওয়ে, হ্যাঁ স্যার। ওর পেমেন্ট আটকে রাখবেন, বাকিটা আমরা দেখছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
শুরু সিন? ও মানে তো ঠাকুরের চির নিদ্রার দৃশ্য, মানে ওই সিনটা না? হ্যাঁ মানে ওরা, আমি আসলে এই কস্টিউমগুলো নিয়ে যাব। ওরা রামকৃষ্ণ পাঠের জন্য একটা নতুন ছেলেকে ঠিক করেছে, ওই এরপর থেকে করবে। তো ওরা বললো যে আপনি যদি এগুলো দিয়ে দেন। হ্যাঁ, নতুন ছেলে? হ্যাঁ হ্যাঁ, মানে এই কস্টিউমগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আজ থেকে ওরা আপনাকে আর এই কাজে রাখছেন। ও তো না, এই নাও বসন ভূষণ যা আছে। এই রেডি আছি। চলে এসো, চলে এসো। হ্যাঁ তুলে নাও। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ তাড়াতাড়ি করো। মানে শুটিং আটকে আছে। কি করছো? তাড়াতাড়ি করো। আমি বললে হয়। নাও। হ্যাঁ, চলো। হ্যাঁ এগুলো খুলে দাও। হ্যাঁ ঠিক আছে। চলো। এই এই হলো তর্কের জন্ম, মৃত্যু। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই চলো ভাবি কত কাঁদি হাসি, কোথা যাই চলো ভাবি কে খেলায় আমি খেলিব কেন, কে খেলায় আমি খেলিব কেন, জাগিয়ে ঘুমাই এমনিতেই আমাদের সামর্থ্য খুবই কম। একবারে কোথাও কোনো হলের ব্যবস্থাও তেমন থাকে না। কোনো কোনো দিন সবাই বন্ধু বান্ধব সবাই মিলে চেষ্টা করে এক একদিন শো করা যায়। যদি মনে হয় যে এইসব নাটকের সত্যিই কোনো প্রয়োজন আছে অথবা এইসব বিষয়েরও, আর আপনাদের মনে হয় যদি কোথাও ভালো মন্দে যা যা কিছু, সেটা আমাদের জানালে আমরা সেটা আরো একটু ভালো মতো ঠিক করে গুছিয়ে করতে পারবো। আমাদের পরবর্তী নাটক হচ্ছে এইখানেই 17 তারিখে জানুয়ারি মাসে। বুকলেট ওখানে রয়েছে। আমাদের শুধু বলবার কথা, যদি মনে হয় তাহলে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের বলবেন, আমরা চেষ্টা করবো সেগুলো সবাই মিলে ঠিকঠাক করবে। নমস্কার। আপনার নাম একটু বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে শিবু, পুরো নাম হচ্ছে শিবশঙ্কর প্রসাদ ভার্মা। আর আশায় থেকে? হ্যাঁ, আসা হয় শিয়ালদা মেন লাইন জগদ্দল থেকে। এই দলে কতদিন ধরে আছেন আপনি? এই দলে প্রায় হয়ে গেল 10-12 বছর, তো এটা হয়ে গেল প্রায় ব্লাইন্ড প্রায় সব মিশিয়ে মোটামুটি 20-22 বছর হয়ে গেল।
এখানে থিয়েটার পড়ছি। আচ্ছা, এই নাটক কেন করেন? নাটক কেন করি এই প্রশ্ন ওইভাবে ভাবি না আমি, যদিও আমার নাটক এমনি নিজস্ব ভালো লাগে। আর ব্লাইন্ডদের একটা জায়গা, মেলামেশা জায়গাও খুব কম, সার্কেলটা এত ছোট, জায়গাটাও খুব কম। আর নিজস্ব থিয়েটারের ভিতরে যেহেতু অনেক কিছু নিজেকে খুঁজে পাই, তাই থিয়েটারটা আমার নিজেকে ভালো লাগে। আপনার কোনো স্বপ্ন আছে? স্বপ্ন এই আছে কি আমি নিজস্ব যাই কাজ করি এই থিয়েটারটাকে ধরে রাখবো। কেন সেটা? থিয়েটার এই যে ভালো লাগে, একটু আগে বললাম না, এর ভিতরে প্রতিদিন দেখা হলে যেন নতুন কিছু পাই, একটা বন্ধুর সাথে গল্প করলেও যেন নতুন কিছু পাই, একটা ডায়লগ পেলেও আজকে যেমন নতুন নাটকে পাঠ করছি, এটাও আমার কাছে পাওয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম কাকলি দাস। বাড়ি কোথায় আপনার? বাড়ি অ্যাকচুয়ালি চেতলা, আমি থাকি বেহালা ঠাকুরপুকুরে। কি করেন আপনি? আমি নাটক তো করি এই অন্য দেশের গ্রুপে, আর পড়াশুনো করি, বিএ সেকেন্ড ইয়ার হচ্ছে, বেঙ্গলি অনার্স। এই এই গ্রুপে আপনি কতদিন ধরে আছেন? প্রায় 5 বছর হতে চলল। বাহ। নাটক কেন করেন? প্রথমত অভিনয় করা এই কাজটা আমার খুব ভালো লাগে, এটা আমি ভালোবেসেই করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই নাটকের সঙ্গে মানে আমার জীবনের কিছু কিছু মিল পাই, তো সেই জন্য আমার করতে খুব ভালো লাগে। আচ্ছা, এই নাটকের দলে যুক্ত হয়ে আপনার কোনো পরিবর্তন কিছু? হ্যাঁ, পরিবর্তন তো আমি যেটা নিজে বুঝতে পারি সেটা হলো যে আগে আমি বাড়ি থেকে সত্যি কথা বলতে একা বেরোতে খুবই ভয় পেতাম, তো একটু সংকোচও হতো। কিন্তু এখন এই নাটক করার সুবাদে মানে মনে বেশ জোরও এসছে, আমি একা একা যে কোনো জায়গায় যেতে পারি। আপনার কোনো স্বপ্ন আছে এই নাটককে ঘিরে? হ্যাঁ, স্বপ্ন তো একটা বড় স্বপ্ন আছে, একটু বলুন না। সেটা হচ্ছে যে নাটকে মানে মেন ক্যারেক্টার করি, কিন্তু আমি চাই যে আরও ভালো করে যাতে এই মেন ক্যারেক্টারটা করতে পারি, বা যে চরিত্রটা করছি সেই চরিত্রটা নিজের মানে অভিনয়ের মাধ্যমে যাতে ফুটিয়ে তুলতে পারি, সেইটা একটা বড় চেষ্টা। এছাড়া অন্য কিছু আর কোনো স্বপ্ন দেখেন আপনার গ্রুপ নিয়ে? গ্রুপে আমি চাই আরও নতুন সবাই আসুক, সবাই এই অভিনয়টাকে বা নাটকটাকে ভালোবেসে করুক, মানে এমনি এসে করলাম টাইম পাস করলাম এরকম না, মানে আমি যেরকম ভালোবাসি সেই রকম যাতে আর 5টা লোকও ভালোবেসে আসুক বা করুক বা থাকুক, এটা আমি চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম জনার্দন চৌধুরী। কি করেন নাটক ছাড়া? কি আমি নাটক ছাড়া ওই ব্যবসা করি। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে এই হাওড়া জেলার দক্ষিণ হাওড়া অঞ্চলে বি গার্ডেন বলে একটা অঞ্চলের যে জায়গা আছে সেইখানে। আপনি ছোটবেলা থেকে ব্লাইন্ড নাকি আপনি? না, অ্যাকচুয়ালি আমি পরবর্তীকালে ব্লাইন্ড হয়েছি, মানে যে রোগটা সেই রোগটার গতি প্রকৃতি অনুযায়ী এটাই হওয়ার ছিল এবং সেটাই হয়েছে। তাই রোগ বলতে মানে ওই একটা রোগ আছে রেটিনাইটিস পিগমেন্টোসা বলে, হ্যাঁ, সেটা বয়সকালে বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো বেড়ে যাওয়ার ফলেই সেই ঘটনা ঘটেছে আর কি। এই নাটকে কতদিন ধরে আপনি? নাটক এই আমাদের দৃষ্টিহীনদের নাটক 1996 সাল থেকে শুরু হয়েছিল আমাদের যিনি গুরুদেব সুভাষিস গঙ্গোপাধ্যায় ওনার হাত ধরে, এবং এখনও ওনার হাত ধরেই আমরা এখন এই নাটক করে চলেছি। আচ্ছা, এখন তো আপনাদের দলের নাম হচ্ছে অন্য দেশ, শ্যামবাজার অন্য দেশ আমাদের দল এখন। আচ্ছা, তো আপনি এই নাটকে কিসের অভিনয় করছেন? আমি আজকের এই যে রামকৃষ্ণ ভার্সেস বিবেকানন্দ আজকের নাটক, এই নাটকে আমি বিবেকানন্দ অর্থাৎ বিবেকানন্দ হয়ে ওঠার আগে যে নরেন ছিল, নরেনের ভূমিকায় অভিনয় করছি। আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের 1996 সালে আমি যখন এই দলে এসেছিলাম তখন দেখেছিলাম যে আমার যেটা হয়েছিল ডেভেলপমেন্টের জায়গাটা, সেটা ছিল একটা মোবিলিটি ওরিয়েন্টেশনের জায়গা, এবং যেটা আমি মানে যখন আমি দৃষ্টিহীন হয়ে যাচ্ছিলাম তখন তো আমি প্রায় ঘর থেকে মানে বেরোনোটাই আমার বন্ধ হয়ে গেছিলো। দিনের বেলা যেও পারতাম, রাতে পারতাম না। তো এখন তো আমি মানে সর্বত্রই করে বেড়াই। এবার আরেকটা জিনিস এখন পাশাপাশি আমি এখন দেখছি যেটা এই 20 বছর পেরিয়ে এসে, যে বিভিন্ন স্কুলে এখন কিন্তু এই নাটককে অবলম্বন করে এটাকে একটা ড্রামা থেরাপি হিসেবে কাজে লাগাবার চেষ্টা হচ্ছে। যখন চতুর্দিকে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, চতুর্দিকে ছেলেমেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে, তখন এইটাকে অবলম্বন করেই কিন্তু ছেলেমেয়েদের ভিতরে একটা
একটা গোষ্ঠীবদ্ধতা, হ্যাঁ, দূর করার মানে তাদেরকে একটা নতুন জীবনের দেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেই জায়গা থেকে যেহেতু এটা দৃষ্টিহীনদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, যেখানে মোবিলিটি ওরিয়েন্টেশন আমি বারবার বলছি, যেখানে চলাফেরার ব্যাপার আছে, সে কীভাবে, হ্যাঁ, সেই কাজটা আমাদের এই দল হয় এখন, যদি এখনও হয়ে ওঠেনি। আমি সেই 96 সাল থেকেই সকলের সাথে আমিও একজন এই মানে ভাবনার ভাগিদার আর কি, যে যাতে করে এই দলটা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য ছাড়াও ভারত ছাড়িয়েও যদি অন্য দেশে যাওয়া যায়, যাতে আরও দৃষ্টিহীন মানুষকে এই কাজের সাথে যুক্ত করা যায়, তাদেরকে আরও মোবিলিটি ওরিয়েন্টেশন উন্নত করা যায়। এই গেছেন আপনি কোথাও ভাবনা চিন্তা। বাইরে বলতে আমরা, হ্যাঁ, না, আমরা তো এই থিয়েটার নিয়ে আমরা ধরুন দিল্লি যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যেটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করে, সেখানে আমরা 3-4 বার গেছি। হ্যাঁ, এছাড়া সারা ভারতে অনেক জায়গাতেই গেছি আর কি। তো এই অবধি মোটামুটি এখন অবধি আমাদের এই পরিক্রমা চলছে। থ্যাংক ইউ। আমার নাম রাজানন্দ মিশ্রা। কোথা থেকে আছেন আপনি? আমি আসি গড়িয়ার বোড়াল থেকে। এই নাটক দলে আপনি আছেন, এছাড়া কি করেন? আমার এছাড়াও একটা রয়েছে ছোটোখাটো ব্যবসা, ধূপের ব্যবসা। আচ্ছা, ধূপের ব্যবসা বলতে কোথায়? এটা আমি করি যেটা হচ্ছে মানে বেসিক্যালি জোর দিই পুশিং সেলের উপরে। কোথায়? বাসে, ট্রামে? হ্যাঁ, বাসে, ট্রামে, ট্রেনে বলবো না। আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা আছে, আমরা জয়েন্ট ফ্যামিলি রয়েছি, 2 ভাই 2 বোন। তো আমাদের সকলেরই বিয়ে হয়ে গেছে। আমি একজন বিবাহিত। আপনি মানে অবিবাহিত? না, বিবাহিত। আচ্ছা, বিবাহিত। কতদিন ধরে আছেন এই নাটকের দলে? আমি এই থিয়েটার দলে রয়েছি, অন্য দেশ নাট্য সংস্থায় রয়েছি 2004 থেকে। আচ্ছা, নাটক করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কেন? তার কারণ হচ্ছে আগে এমনি তো নাটক করার জায়গাটা হচ্ছে, আমি যখন নাটক আমি স্কুলেও করতাম, সেখান থেকে একটা মানে মনের একটা ভালো লাগা ছিলই। তারপর দেখলাম যে না, আমরা যে এই যে নাটক করতে গিয়ে আমরা যে স্কুলে যে মোবিলিটি বা ওরিয়েন্টেশন যে শেখানো হতো, যে ব্যাপারটা নাটক করতে এসে জানলাম যে এটা যে একটা যে লাঠি ধরিয়ে দিচ্ছে হাতে, তারপর যে ডান দিক বাঁ দিক, শুধু কিন্তু এটাই নয়। দেখলাম যে না, এই মোবিলিটি বা ওরিয়েন্টেশন বিষয়টা যদি মানুষের, এটা যদি মানে এই ব্লাইন্ডনেসটা যে রয়েছে, এটা যদি মন থেকে না দূর করা যায়, মনটা যদি না খোলে, শরীরটা কোনোভাবেই খুলবে না। এবং তারপর দেখলাম যে এটা থিয়েটার দিয়েই একমাত্র সম্ভব খোলাটা। তার অনেকগুলো জলজান্ত প্রমাণ রয়েছে। যেমন আগে আমি যখন থিয়েটার করতাম না, রাস্তাঘাটে আমি যখন চলতাম, লাঠি নিয়েই যখন চলতাম, মানে উইথ স্টিক, তখন দেখতাম একটা জড়তা ভাব থাকতো। তারপরে সেই থিয়েটার করে আমি মানে ঘর থেকে মানে যে বেরোবার যে একটা মনের জোর, সেটা পেলাম। আর স্টেজে যে আমার সাবলীল মুভমেন্ট বা কতখানি স্বাচ্ছন্দ্য যে হচ্ছে, তার বিচার তো দর্শকই করবে। তবু নিজেকে তো করে একটু হলেও বোঝা যায়, তো সেটা একটু অবশ্যই বুঝতে পারি। আপনার কোনো চিন্তা ভাবনা আছে এই নাটককে ঘিরে? এই নাটককে ঘিরে মানে আমার ব্যক্তিগত চিন্তা বলতে অভিনয় করে যাওয়া, আর যদি এমন একটা আমার একটা ভাবনা রয়েছে কোন নতুন প্ল্যাটফর্ম তৈরি করা। হ্যাঁ, মানে যদি এমন করা যায় যে দেখুন আসলে দৃষ্টিহীনদের তো শিক্ষার জায়গাটা অনেক মানে অনেকটাই আর কি সোসাইটি আওয়ার হয়েছে, কিন্তু আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিসের জায়গা, সেই জায়গাটাও মনে হয় যে আমাদের মানে দৃষ্টিহীনদের ক্ষেত্রে কমই আছে, কোথাও একটা কম আছে। কোথাও কোনো স্কুল করা বা? হ্যাঁ 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 হ্যাঁ। তো এমন একটা স্কুল যদি হতো যেখানে আমরা ওই থিয়েটার করা, তারপরে ওই ডান্স, তারপরে ছবি আঁকা, হ্যাঁ, যেটা আর কি মুক্ত মনে আমরা করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। আমার নাম নেপো মণ্ডল। বাড়ি বিধাননগর, লাবণী বাস স্ট্যান্ড। আপনি এখানে একাই আসছেন? আমি এখানে আমি বিবাহিত, আমার মেয়ে, আমার ওয়াইফ এবং আমি 3 জনেই অভিনয় করি। এই নাটকে আপনি অভিনয় করেন? হ্যাঁ, এই নাটকে ওরাও করে? হ্যাঁ। বাহ। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? আমি হকারি করি। এই দলে কতদিন ধরে আছেন আপনি? আমার নাটকে আমি আছি 12 বছর, তবে এই দলের প্রথম থেকেই আমি আছি অন্য দেশে। আপনার কোনো চিন্তা ভাবনা, কিছু কোনো স্বপ্ন দেখেন আপনি গ্রুপকে নিয়ে? আমার একটাই স্বপ্ন, মানে আমি দেখি যে আমরা তো অভিনয় করছি, নাটক করছি, আমাদের মোবিলিটি ভালো হচ্ছে, আমরা শহরে থাকি বলে শুধু তা নয়, আমাদের এখানে আরও গ্রাম থেকে অনেকেই আসে। কিন্তু আমার স্বপ্ন হচ্ছে এটা শুধু শহরে নয়, গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য যে স্কুল একটা করা দরকার, যদি স্কুল হতো খুব ভালো হতো। আচ্ছা, আপনার নাটক দেখে যখন লোকেরা হাততালি দেয়,
তখন আপনার কি হয়, কি মনে হয়, কোনো অনুভূতি কিছু? আমার একটাই হয় যে আমি মানে এই নাটক মানে এমনি তো আমরা যারা ব্লাইন্ড বিভিন্ন চাকরি করছে বর্তমানে জানি, কিন্তু এই নাটকে যে এসে আমি যে অভিনয়টা করার পর যে হাততালি দিচ্ছে, তখন মনে হয় যে আমিও এই জীবনে অন্তত কিছু পেলাম নাটকের জন্যই। আর কিছু হতে পেরেছেন? অবশ্যই। আচ্ছা, কোনো স্বপ্ন কিছু আছে? আমার স্বপ্ন, ব্যক্তিগত স্বপ্ন যদি বলেন, যে আমি মানে যতদিন থাকবো যেন এই অভিনয়ের মধ্যেই থাকতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম সুভাষ দে। আমার জন্ম কলকাতাতে। আমি কলকাতারই ছেলে। আমার যখন 2 বছর বয়স, তখন আমি ডাক্তারের ভুলে মিস ট্রিটমেন্টের জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারাই। থিয়েটার বা কালচার বা শিল্পচর্চার যে কাজ, এটা ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি অন্য কোনো ধরনের নিয়মমাফিক যে কাজ সেটা করব না। স্কুল থেকেই স্বপ্ন দেখতাম যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বা শিল্পচর্চার ক্ষেত্রে এমন একটা কাজ করব যে কাজটার ভেতর দিয়ে আমার আইডেন্টিফিকেশন তৈরি হবে, আমার বেঁচে থাকা, আমার নিজস্ব পরিচয়, আত্মপরিচয় তৈরি হবে। তো আমি একমাত্র শুধু থিয়েটারই করি, প্রায় 20 বছর ধরে থিয়েটারটাই করছি। আমি নিজে একজন দৃষ্টিহীন নাট্যকার, নাট্য পরিচালক, ভারতবর্ষের প্রথম এবং একমাত্র সম্ভবত। তাছাড়া অভিনয়টা তো আমার পেশা এবং নেশা, প্যাশন সবই। 1996 সালে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে যখন নান্দিকা একটা প্রজেক্টের কাজ করতে গেছিলো, তখনই শুভাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমাদের আলাপ। তখন থেকেই আমাদের এই ব্লাইন্ড থিয়েটারের চর্চা শুরু। তো আজ প্রায় 20-22 বছর ধরে আমি ব্লাইন্ড থিয়েটারের সঙ্গে যুক্ত আছি এবং আমাদের এই অন্য দেশ গ্রুপ থিয়েটার অফ দ্য সাইপ্লেস 2006 সালে 14ই জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। তারপর থেকে একে একে রক্তকরবী, চণ্ডালিকা, কালীয় দমন, জননির্দেশ, হরিপদ সমাচার, মৃচ্ছকটিক, 4 অধ্যায় এবং রামকৃষ্ণ ভার্সেস বিবেকানন্দ, এই সমস্ত প্রায় সফল প্রযোজনাতেই আমি প্রায় বলা যেতে পারে 90% প্লেতেই নায়কের চরিত্রে অভিনয় করেছি। এখন আমার 3 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমার ওয়াইফ অফ ব্লাইন্ড, দৃষ্টিহীন, সেও এই নাটকের সঙ্গে এখন যুক্ত। আমার একটি বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা। আমরা দৃষ্টিহীন হলেও আমাদের বাচ্চা, যে শিশু সন্তান, তার নাম সৃজন, সে কিন্তু চোখে দেখতে পায়। আর আমার বউ বা স্ত্রী, সেও জন্মান্ধ। তো আমার ভবিষ্যতের স্বপ্ন হচ্ছে এমন একটা ব্লাইন্ড ইনস্টিটিউশন বা আর্ট অ্যান্ড কালচারাল ইনস্টিটিউশন ফর দ্য ডিসেবলদের জন্য তৈরি করা, যেখানে সমস্ত প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষেরা নির্ভাবনায় অন্যভাবে জীবনযাপন করতে পারে, শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজের জীবনকে উন্নত করতে পারে। আর আজকে আমাদের এই যে প্রযোজনা রামকৃষ্ণ ভার্সেস বিবেকানন্দ, এটা দ্বিতীয় প্রযোজনা। সুজাতা সদনে আমাদের প্রথম প্রযোজনা হয়েছিল, আজকে এটা দ্বিতীয় রাত। আশা করি আমরা এটাকে আর একটু পালিশ করে, একটু টাইট করে আর একটা ভালো এই ফাইন্যান্সের জায়গায় এগোবো। তো এই রামকৃষ্ণ ভার্সেস বিবেকানন্দতে আমি রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছি। গত প্রযোজনাগুলোতে রক্তকরবীতে বিশু পাগল, কালো দমনে কৃষ্ণ, জননির্দেশ আমার নিজে লেখা নাটক এবং পরিচালনা, কালীয় দমন আমার পরিচালনা। তো শুভাশিসদার আশীর্বাদে, সকলের সমস্ত দর্শক মণ্ডলীর আশীর্বাদে আমাদের ব্লাইন্ড থিয়েটার অন্য দেশ গ্রুপ থিয়েটার অফ দ্য সাইপ্লেস এগিয়ে চলেছে তার নাট্যচর্চা এবং নাট্যচর্চার দিকে। আমাদের এই অন্য দেশ গ্রুপ থিয়েটার অফ দ্য সাইপ্লেস ভারতবর্ষে প্রথম এবং একমাত্র দৃষ্টিহীনদের দ্বারা পরিচালিত নাট্য সংগঠন। আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, অল আর এক্সিকিউটিভ মেম্বার্স আর ব্লাইন্ড। এটা একটা বিশেষত্ব। তো আমাদের সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে চলেছি, থিয়েটার দিয়ে, ড্রামা দিয়ে। আমরা বলি ড্রামা থেরাপি। ড্রামা থেরাপির মাধ্যমে আমরা চাই যে থিয়েটারের মাধ্যমে আমরা কে কত বড় আর্টিস্ট হলাম কি না হলাম সেটা বড় কথা নয়। আসলে আমরা মানুষের মর্যাদায়, মানুষের সম্মানের সঙ্গে আমরা বাঁচতে পারছি কিনা, এটাই হচ্ছে কথা। আমরা 20 বছর আগে যেখানে ছিলাম, তো আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে
অন্য জায়গায় আমরা উন্নত হতে পেরেছি কিনা, অর্থাৎ আমাদের সমস্ত ফিজিক্যাল এবং মেন্টাল ব্যারিয়ার সেটা থিয়েটারের মাধ্যমে আমরা ভাঙতে পেরেছি কিনা, আমরা ওভারকাম করতে পেরেছি কিনা আমাদের ডিসেবিলিটি, এইটাই হচ্ছে আমাদের থিয়েটারের লক্ষ্য এবং এটাই আমাদের নাটকের পথ পদ্ধতি। নমস্কার।